এখানে স্বাভাবিক একটি বিভ্রম। নতুন জমি কিনে রথিন আর ইতি দেবী খুব খুশি ছিলেন। জমিটা কিনেছেন তারাই, কিন্তু নিজেদের চোখে দেখেননি। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। এরকমটা আগেকার দিনে হতো। সবটাই ইতি দেবীর ছোট কাকাবাবু সাহায্য করেছেন। তবে আসল ব্যাপারটা হচ্ছে, ইতি একবার তার স্বামী রথিন বাবুকে নিয়ে কলকাতায় বেড়াতে আসে। তখন কাকাবাবুকে নিজের মনের কথা বলেন যে যদি সম্ভব হয় যেন কলকাতায় একটা তার জন্য জায়গা দেখে রাখেন। ইতির কাকাবাবু হুগলিতেই একটা কারখানার বাবু পোস্টে চাকরি করতেন, আর এই কাকাবাবুই ইতির নিজের আপন কাকা। এরপর বেশ কয়েকটা বছর কেটে গেল। হঠাৎ ইতির কাছে তার কাকাবাবুর চিঠি এলো যে একটা জমি দেখা হয়েছে, পছন্দ করাও হয়ে গেছে, এবার তোরা টাকা পাঠালে আমি কিনতে পারবো। বেশি দেরি করলে এই জমি হাতছাড়া হয়ে যাবে, এমনটাই জানিয়েছিলেন কাকাবাবু। আমি যে সময়ের কথা বলছি তখন মোবাইল ফোন তো বাদ দাও, সকলের ঘরে ল্যান্ড ফোনও ছিল না। ইতি আর তার স্বামী রথিনবাবু খুব চিন্তায় পড়ে গেল। অনেক ভাবনা চিন্তা করে শেষমেশ তারা রাজি হয়ে গেল জমিটা কিনতে। ওরা কয়েক মাস অপেক্ষা করবে ভেবেছিল, কিন্তু কাকাবাবু যে জানিয়েছেন দেরি করা যাবে না, জমিটা হাতছাড়া হয়ে যাবে। রথিনবাবু আর ইতি অরুণাচল প্রদেশের ইটানগরে থাকেন, কেননা রথিনবাবুর চাকরি সেখানে। সেই সময় তাদের কলকাতায় আসা অসম্ভব, কিন্তু তারা জোগাড় যন্ত্র করে ইতির ছোট কাকাকে টাকা পাঠিয়ে দিল জমিটা কেনার জন্যে। তবে জমি তাদের দেখা হয়নি। জমি কেনার প্রায় 4-5 বছর পর যখন ইতি আর রথিনবাবু কলকাতায় আসেন, কাকাবাবুর সাথে তারা দুজনেই তাদের জমি দেখে অবাক হয়ে যায়। এটা জমি নাকি ডোবা? জমির অনেকটাই মাটি কেটে নিয়ে গেছে আশেপাশের মানুষ। আশেপাশের বাড়িঘরও কম, যে কটা আছে তারা ভিন জাতির। ইতির ছোট কাকা বলতে লাগলেন যে এই জমির তুলনাই হয় না, একেবারে সোনা জমি। কিন্তু জমি আর জায়গার হাল দেখে ইতির চোখ দিয়ে জল পড়তে লাগলো। মনে মনে ভাবল, এত কষ্টের টাকা দিয়ে জমি কিনলাম আর এমন জমি পেলাম। কাকা আমাকে ঠকালেন। এইভাবে কেউ কি কাউকে ঠকিয়ে থাকে? আস্তে আস্তে তারা জানতে পারল যে এই জমি তাদের পাঠানো টাকার থেকে অনেক কম দামে তার কাকা কিনেছেন। জমির কাগজপত্র ঠিকভাবে তিনি তাদের হাতে দেননি। ইতি কিছুটা রেগে গিয়েই তার কাকার কাছে হিসেব চাইল। তার কাকা ইতিকে বলে যে তার বাড়ি থেকে নাকি টাকা চুরি হয়ে গেছে, তাই আর জমির কাগজ বানানো হয়নি। তবে তারপরে তিনি এও বলেন যে ওসব চিন্তা নেই, যা কাগজ আছে ওই দেখালেই জমির কাগজ তৈরি হয়ে যাবে। রাগে দুঃখে ইতি ছোট কাকাকে অনেক কথা শুনিয়ে দিল, কিন্তু তার স্বামী রথিনবাবু তাকে চুপ করালো। রথিনবাবু ইতিকে বোঝায় যে টাকা যায় যাক, জমিটা তো আছে, সেটাকেই এখন বসবাসযোগ্য করে তুলতে হবে আমাদের। যিনি ঠকাচ্ছেন তিনি তার ফল নিশ্চয়ই পাবেন। নিজের ওপর আর ভগবানের ওপর বিশ্বাস রাখো। এদিকে ইতির ছোট কাকাবাবু এতটাই নির্লজ্জ যে পরিবারে এই ব্যাপারটা জানাজানি হওয়ার পর তিনি পুরো ব্যাপারটাই অস্বীকার করে দেন, আর সবার কাছে উল্টে বলেন উপকার করলে নিজের লোকেরা বদনামি করে, এতে আর নতুন কি? এত সস্তায় জমি কিনিয়ে দিলাম আর তার জন্য বদনামের ভাগী হলাম। নিজের বড় ভাইয়ের মেয়ে বলে চুপ করে রয়েছি, না হলে কে সাহায্য করতো জমি কিনতে? এরপর আরো 2 বছর চলে গেল। ইতি কলকাতাতে পুরোপুরি চলে এলো। রথিনবাবুও এলো, তবে সে 1 মাস পরে ফিরে যাবে। চাকরি তো করতে হবে, না হলে সংসার চলবে কেমন করে? তাদের জমির পাশেই একটা ছোট্ট বাড়ি ভাড়া নিয়ে জমি ভরাট করার কাজ শুরু হলো। সালটা তখন 1989। জমি ভরাট, জমির ডকুমেন্টস বার করা, এইসব নিয়ে 1 মাস কেটে গেল। রথিনবাবু চলে গেলেন ইটানগরে। বাদবাকি কাজের দায়িত্বের হাল ইতিকেই ধরতে হলো। বাচ্চাদের স্কুলে পাঠানো, সংসারের কাজ সামলে তারপর জমির কাজ দেখা, সে কি 4টিখানি কথা? কয়েক মাস পর রথিনবাবু এসে সেই জমির ওপরে একটা টালির পাকা বাড়ি তৈরি করালেন। ভাড়া বাড়ি ছেড়ে সেখানেই এবার তারা থাকতে শুরু করলেন। আশেপাশে সেরকম কেউ নেই কথা বলার মতো। ইতি খুব কান্না করত, যত ভাবত যে কত বিশ্বাস করেছিল নিজের কাকাকে, আর সেই এভাবে ঠকালো। ইতি কথাই বলতো না আর সেই কাকার সাথে। কয়েকদিন পর রথিনবাবুর ফিরে যাওয়ার দিন এলো। ইটানগর ফিরে যাওয়ার আগে প্রতিবারের মতো রথিনবাবু ইতিকে অনেক বুঝিয়ে গেল আর ধৈর্য রাখতে বলল।
এখানে বলে রাখি, ইতির বাপের বাড়ির আরও কিছু আত্মীয় স্বজনরা ছিলেন। এরা থাকতেন অন্য ডিস্ট্রিক্টে। এদের মধ্যে মাত্র 2 জন থাকতো কলকাতায়, আর তাদের বাড়িতেই মাঝে মাঝে ইতি বাচ্চাদের নিয়ে যেত একটু গল্প করতে, একটু সময় কাটাতে। এভাবেই দিন কাটতে লাগলো। রথীনবাবু বাড়িটা বানিয়েছিলেন খুবই ছোট, আর বাথরুম বানিয়েছিলেন ঘর থেকে বাইরে। একটু অসুবিধেই হতো তাদের, কেননা রাতের বেলায় বাথরুম যেতে হলে ঘর থেকে বেরিয়ে বাইরে যেতে হবে। আলোর ব্যবস্থাও করা যায়নি বিশেষ কিছু কারণে। এত সব কিছু লেখার একটাই কারণ, এগুলো না জানলে মূল ঘটনার কিছুই বোঝা যাবে না। এই ঘটনাটি যিনি শেয়ার করেছেন তিনি ইতি দেবীর মেয়ে রোমা। এবার আসছি আসল ঘটনায়। রথীনবাবুর ফিরে যাবার কয়েকটা দিন পর একদিন ভোরবেলায় ইতি ঘুম থেকে উঠে বাথরুমে যেতে যাবে। হঠাৎ হালকা আলো আঁধারির মধ্যে ইতি দেখল কিছু একটা কালো মতো নড়ে চড়ে সরে গেল। সেই কালো বস্তুটাকে ইতি দেখতে পেয়েছে তাদের ঘর থেকে বাথরুমে যাওয়ার পথে। তারপর হঠাৎ সে দেখতে পেল সেই কালো জিনিসটা আবার তার পথে এসে দাঁড়িয়েছে। সেটা আর কিছু নয়, একটা মস্ত বড় বিষধর সাপ, যেন লম্বা হয়ে পড়ে আছে সেখানে। ভয় পাথর হয়ে গেল ইতি। আর একটু হলে ও সাপের গায়ে পা দিয়ে ফেলতো, আর যদি ছোবল খেত, উফ, তাহলে কি হতো। খুব বাঁচা বেঁচে গেছে আজ। ইতি ভয় সেখানে দাঁড়িয়ে ঠক ঠক করে কাঁপতে থাকলো। কিন্তু কয়েক মুহূর্ত পর সেই সাপ আস্তে আস্তে সেখান থেকে চলে গিয়ে দূরে জঙ্গলে মিলিয়ে গেল। সেই সময় ইতিদের বাড়ির বাউন্ডারির কোনো ওয়াল ছিল না। আসলে ঘরটুকু বাদ দিলে বাকি জমিটা মাটি ভরাট করার জন্যে উঁচু নিচু হয়ে আছে। মাটির চাঙড়ের ফাঁকে ফাঁকে সাপ আছে কিনা কে জানে। এই ভেবে ইতি খুব সাবধানে তার বাড়িতে থাকতে আরম্ভ করলো, কেননা সে তো একা নয়, তার সাথে তার বাচ্চারাও রয়েছে। এখানে যা যা ঘটছে চিঠিতে সে সব জানাতো রথীনবাবুকে। রথীনবাবুও খুব চিন্তায় থাকতেন। এরপর আরেকটা দিনের ঘটনা এখানে বলি। এক সন্ধেবেলার ঘটনা। তখনও পুরোপুরি বাইরেটা অন্ধকার হয়ে যায়নি। ইতি বাড়িতে ধূপধুনো দিচ্ছে, তারপর বাড়ির বাইরে এসেছে। হঠাৎ ইতি খেয়াল করল বাড়ির বাইরে তাদের জমির ঠিক মাঝখানে 2টো সাপ একসাথে ফনা তুলে রয়েছে। ইতি এতটাই ভয় পেয়েছে যে তার মনে হতে লাগলো যে তার পা যেন মাটিতে চেপে বসে গেছে। সে একটুও নড়তে পারছে না। সে আরো দেখল যে সেই সাপ দুটোর গায়ের রং একই রকম, মাথায় খড়ম আঁকা, মানে ইংরেজির এস এর মতো কি একটা আঁকা রয়েছে তাদের ফনায়। আর সেই সাপ দুটো ফোঁস ফোঁস করে শব্দ করছে। তবে এই মুহূর্তে একটা অদ্ভুত ঘটনা ঘটল। দূরে কারো একটা বাড়ি থেকে শঙ্খের ধ্বনি ভেসে এলো, আর যে সাপ দুটো এতক্ষণ যারা খেলা করছিল তারা খেলা বন্ধ করে আস্তে আস্তে সেখান থেকে চলে গেল। ইতি এরপর ভয় বাড়িতে ঢুকে যায়। ইতি কি করবে বুঝে উঠতে পারছিল না। মনে মনে এটাই ভাবল যে কোনো দিন একটা সাংঘাতিক বিপদ ঘটে যেতে পারে। বাড়ি ছেড়ে যাওয়াও যাবে না। এক আত্মীয়কে ইতি সবটা জানালো। তারা বললেন, এটা তো শ্রাবণ মাস, তাই এমন হচ্ছে। আর এসব জায়গা তো আগে জঙ্গল আর ডোবা ছিল, তাই সেখানে যে সাপ থাকবে না এটাই তো অবাক ব্যাপার। মানুষের পা যত পড়বে ওরা ঠিক চলে যাবে। তারা এও জানায় যে তুই পরের বার জামাই এলে রুমের সাথে একটা অ্যাটাচ টয়লেট বানিয়ে নিস, আর কার্বলিক অ্যাসিড ছড়িয়ে রাখিস বাড়ির আশেপাশে, আর রাতে বাইরে বের হোস না। সেই আত্মীয় ইতিকে আরো বলেন যে পারলে বাড়িতে শিবের আর মা মনসার পুজো দিস। সবকিছুই ইতি করল, তবু বুকে একটা চাপা ভয় রয়ে গেল। রাতে বারবার ঘুম ভেঙে যেত। রুমের আলো জ্বালিয়ে ঘুমতো ইতি। আর একদিন দেখল সেই 2 সাপের একটির মুখে অন্য একটা সাপ। সেই সাপটি সেটাকে নিয়ে যাচ্ছে। মুখের সাপটা অত বড় নয়, তবে মরে গিয়েছিল মনে হয়। এই দৃশ্য দেখে ইতি ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকলো। মনে মনেই ইতি বলে উঠল, আমি না জেনেই এই জমিটা কিনেছি, তারপর বাড়ি বানিয়েছি। জানলে কিনতাম না, আর তোমাদের কষ্টও দিতাম না। আমার ভুল ক্ষমা করে দিও। তোমরা আমার বা আমার পরিবারের কোনো ক্ষতি করো না। আমার 2টো ছোট বাচ্চাকে নিয়ে থাকি, কিছু হলে আমাদের দেখার কেউ নেই। আমার বড় অনেক দূরে চাকরি করে। আমার নিজের ছোট কাকা আমাদের সাথে বেইমানি করে এই জমিটা কিনিয়ে দিয়েছে।
এই কথাগুলো মনে মনেই ইতি বলে যাচ্ছিল, কিন্তু সম্বিত ফিরতেই সে ভাবল, আরে আমি কি পাগল? কাকে কি বলছি? এসব কে শুনবে? সাপেরা আবার শুনতে পায় নাকি? ধুর, কি করছি এসব? এই বলে ইতি বাড়িতে ঢুকে যায়। সেই রাতে ইতি ঘুমিয়ে একটা অদ্ভুত স্বপ্ন দেখল। সেটা হলো, একটা অদ্ভুত জায়গা দিয়ে সে হেঁটে চলেছে, চারিদিক মেঘে ভর্তি, তার মধ্যে দিয়েই সে চলেছে। হঠাৎ করে ইতি তার সামনে দেখতে পেল একটা বড় জলাশয়। সেখানেই পথ শেষ হয়েছে, কিন্তু পথ যেখানে শেষ সেখানে কারা যেন দাঁড়িয়ে রয়েছে। তাদের পরিষ্কার দেখা যায় না, তবে ওদের গাটা খুব চকচক করছে। তারা যেন হিস হিস শব্দ করছে। ইতি চুপ করেই রইল। তাদের মধ্যে পুরুষ কণ্ঠে একজন বলে উঠল, তোমার সব কথা শুনেছি, ভয় পেও না। আমরা তোমার বা তোমার পরিবারের কোনো ক্ষতি করব না। আমরা কদিন পর ওই জায়গা থেকে চলে যাব অন্য কোথাও। আমরা কে তা জানতে চেও না, শুধু এইটুকু জেনো যে আমাদের থেকে তোমাদের কোনো ক্ষতি হবে না। ছ্যাত করে ঘুমটা ভেঙে গেল ইতির। ইতি উঠে কিছুক্ষণ বসে রইল, তারপর ভয় কেঁদে ফেলল। এটা কি দেখলো সে? কাদের দেখলো? তারপর হঠাৎ চমকে গিয়ে এদিক ওদিক দেখতে থাকলো, ঘরে সাপ ঢোকেনি তো। বাকি রাত ইতি আর ঘুমোতে পারল না। আরেক দিন রাতের ঘটনা এবার বলি। আগেই বলেছিলাম যে ইতির বাড়ির চারিপাশে কোনো দেওয়াল তোলা ছিল না। হঠাৎ করে একদিন সন্ধ্যাবেলায় এক মাতাল টলতে টলতে ইতির বাড়ির দরজায় এসে ধাক্কা দিল। ভাগ্য ভালো গেটে তালা দেওয়া ছিল, তাই ভেতরে ঢুকতে পারেনি। সে এসে তাদের কাছে আগুন চাইছে, বিড়ি ধরাবে। ইতি বাড়ির ভেতর থেকেই চেঁচিয়ে সেই মাতালটিকে চলে যেতে বলল, কিন্তু মাতাল তো গেলই না, উল্টো পাল্টা গালিগালাজ করতে থাকলো ইতিকে। সেই মাতাল দাঁড়িয়ে রয়েছে দরজার ওপাশে, আর বন্ধ দরজার এপাশে দাঁড়িয়ে রয়েছে ইতি। ইতি তাকে ক্রমাগত বলতে লাগলো এখান থেকে চলে যেতে, কিন্তু সেই মাতাল কিছুতেই যাবে না। ইতির ছেলেমেয়েরাও ভয় পেতে আরম্ভ করেছে। অকথ্য ভাষায় গালাগালি দিতে আরম্ভ করেছে সেই মাতালটি। ঠিক এই সময় ইতি শুনতে পেল সাপের ফোঁস ফোঁস শব্দ। দুটো সাপ হাজির হয়েছে তার দরজার সামনে। বিভৎস সেই ফোঁস ফোঁস শব্দ। সেই সাপ দুটোকে দেখে মাতালের নেশা মনে হয় উড়ে গিয়েছিল। দরজার এপাশ থেকেই ইতি শুনতে পেল সেই মাতালটি বলছে, এই কিরে, উড়ি বাবারি, এত বড় সাপ, বাবা গো। বলে সেই মাতাল ভয় দৌড় লাগায় সেখান থেকে। সত্যি বলতে সেই দিন ইতি মাতালটিকেই ভয় পেয়েছিল, সেই সাপ দুটোকে নয়। সেই সাপ দুটো অনেকক্ষণ ওইখানে রয়ে গেল, তবু গেটের ভেতরে ঢুকলো না। ইতি এই সময় একটা অদ্ভুত জিনিস করল। মাথায় কাপড় দিয়ে ইতি সেই সাপ দুটোকে প্রণাম করল, আর তাদেরকে বলল, তোমরা এবার যাও, বিপদ কেটে গেছে। তোমরা যা করলে ওই মাতাল আর আসবে না। এলে আমি তোমাদের ডাকবো, তখন এসো। সত্যি এরপর সেই সাপ দুটো সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। ইতির ভয় কেটে গেল, এটা ভেবে যে ওই সাপ দুটো ওর আর ওর বাচ্চাদের রক্ষাকর্তা। কয়েক মাস পর রথিনবাবু এসে বাড়ির চারপাশে বাউন্ডারি ওয়াল তুলে দিল। রথিনবাবুর থাকা কালীনই একদিন পাড়ায় হই হই রব উঠল। একটা বড় সাপ নাকি মারা হয়েছে। এত লম্বা সাপ, যারা মেরেছে তারা দেখানোর জন্য সেই মরা সাপটিকে পাড়া ঘুরিয়ে দেখাতে আরম্ভ করল। ইতি দেখেই চিনতে পারল সেই দুটো সাপের একটা। বাঁশ দিয়ে পিটিয়ে সেই সাপটিকে মারা হয়েছে। যারা ওই সাপটিকে মেরেছে সেই দলের মধ্যে ইতি দেখতে পেল সেই মাতালটিকে। তাদের মধ্যে আনন্দ আর উল্লাস। লোকজনের সঙ্গে কথা বলে তারা জানতে পারল যে যেখানে বসে ওরা আড্ডা দিচ্ছিল সেখান দিয়েই সেই সাপটা যাচ্ছিল। তখনই তারা মেরেছে এই সাপটাকে। ইতির এই ঘটনা শুনে এত কষ্ট হলো, তার মনে হতে লাগলো যেন তার পরম আত্মীয় কেউ মারা গেছে। এই ঘটনার পর ইতি কয়েকদিন খেতেই পারছিল না, চোখে জল ভরে যেত। এরপর কেটে গেল প্রায় 1 বছর। সেই দুটো সাপের একজন তো রয়ে গেছে। ইতি সেই সাপটিকে মাঝে মাঝে দেখতে পেত, কিন্তু সেই সাপটি তাদের জমির ভেতরে আসতো ঠিকই, কিন্তু বেশিক্ষণ থাকতো না। কোথায় যে চলে যেত ইতি দেখতেও পেত না।
ইতি মনে মনে ভাবত যে এত উঁচু দেয়াল তোলা রয়েছে, সাপটা আসে কোথা থেকে, আবার যায় বা কোথা থেকে। কেননা ইতি যখন জমির মধ্যে সেই সাপটিকে দেখে, তারপর আবার কিছুক্ষণ পর অদৃশ্য হয়ে যায়, সে গেটের দিকে তাকিয়ে বসে থাকে। যদি সেই সাপটি গেট দিয়ে বেরোয় তাহলে সে দেখতে পাবে, কিন্তু ইতি কোনো দিনই তাকে দেখতে পায়নি। একদিন পাড়াতে সাপুড়েরা এলো সাপ ধরতে। এলাকায় নাকি অনেক বিষধর সাপের আনাগোনা। অনেক খোঁজাখুঁজি করে একটাও বিষধর সাপ পেল না তারা। হতাশ হয়ে ফিরে গেল সেই সাপুড়িয়ার দল। সেই সাপুড়েদের দলকে দেখে রাগে ইতির মাথা গরম হয়ে গিয়েছিল। কয়েকদিন পর ইতি জানতে পারল যে সেই মাতাল সাপের কামড়ে নাকি মারা গেছে। রাতে সেই মাতাল কোথা থেকে ফিরছিল সেই সময় রাস্তায় ছোবল খেয়েছে। এরপর বেশ কটা দিন কেটে গেছে। আবার ইতি দেখতে পেল সেই সাপুড়ের দল আবার এসে উপস্থিত হয়েছে তাদের পাড়ায়। এবার ইতি কিছুটা রেগে গিয়েই বাড়ি থেকে বেরিয়ে তাদেরকে বলল, আবার কেন ফিরে এলে তোমরা? এখানে সাপ টাপ কিচ্ছু নেই, চলে যাও এখান থেকে। সাপুড়েদের মধ্যে যিনি সর্দার ছিলেন তিনি ইতিকে বললেন যে, মাগো, আমরা নিজের ইচ্ছায় তো আসিনি। তোমার ভিটেতে তুমি যাদের দেখেছ তাদের একজন আমায় আসতে বলেছে। সে আমাকে স্বপ্ন দিয়েছে। শুনে তো ইতি অবাক। দুজনের মধ্যে একজন মানে তো সাপেদেরই কথা বলছে। আর সত্যিই তো দুটো সাপের মধ্যে একটাই বেঁচে রয়েছে। সাপুড়িয়েদের সর্দার এসব জানল কি করে? সেই সর্দার আরো বলল, আমি সাপের বেচা কেনা করি না, আমি শুধু খেলা দেখাই ঘুরে ঘুরে। আর আমার সঙ্গে যাদের দেখছো ওদের সাপ ধরা শেখাই। এরা সকলেই আমার থেকে সাপ ধরা শিখছে। যাদের বাড়িতে সাপেদের উপদ্রব, আমাদের কাছে খবর আসলে আমরা সেই সাপকে উদ্ধার করতে যাই, এই উদ্দেশ্যে যে সাপকে যাতে মানুষরা মেরে না ফেলে। ওদেরকে ধরে আমরা অনেক দূরের জঙ্গলে ফেলে দিয়ে আসি। তোমার ভিটেতে দুটো সাপ ছিল, তাই না? সেই দুটি সাপের মধ্যে একটি মারা গেছে। তাদের মধ্যে যে বেঁচে আছে সেই আমাকে স্বপ্ন দিয়েছে আর বলেছে তাকে এখান থেকে নিয়ে যেতে। সে এখন জুটি হারা, তাই আর এখানে সে থাকতে চায় না। সেই সাপুড়িয়া আরো জানায় যে সে স্বপ্নে আরো দেখেছে যে এই পুরো এলাকা আগে ঘন জঙ্গল ছিল, এরা এখানেই থাকতো। ইতিদের বাড়ি যেখানে রয়েছে এই ভিটেতেই ওদের খেলার সঙ্গম করার জায়গা ছিল। কিন্তু পুরুষ সাপটা মারা গেছে, তাই মেয়ে সাপটি আর থাকবে না এখানে। সাপুড়িয়া জানায় যে আগের দিন ওকে খুঁজে পাওয়া যায়নি, কিন্তু আজ সে নাকি নিজেই ধরা দেবেন বলেছেন। তাই সাপুড়েরা আবার এসেছে। সেই সাপুড়ে ইতিকে বলে যে এনারা বাস্তু সাপ। সবকিছু শুনে নিজের কানকেই বিশ্বাস করতে পারছিল না ইতি। মাথা ঝিমঝিম করছিল। সত্যি সেই দিন ধরা পড়েছিল সেই জোড়া সাপের মধ্যে মেয়ে সাপটি। এমন অদ্ভুত দৃশ্য ইতি মনে হয় সারা জীবনে আর দেখেনি। সেই সাপুড়ে সর্দার তার ঝোলা থেকে একটা বড় ঝুড়ি বার করল আর আহ্বান জানালো সেই সাপটিকে চলে আসতে। কয়েক মুহূর্ত পর ইতি আর সেখানে উপস্থিত সবাই দেখতে পেল দূরের এক ঝোপঝাড়ের ভেতর থেকে সেই বড় মেয়ে সাপটি তাদের দিকে এগিয়ে এলো আর এসে নিজে থেকেই ঝুড়িতে ঢুকে গোল হয়ে বসে গেল। সেই মেয়ে সাপটিকে নিয়ে সাপুড়েদের দল চলে গেল। ইতির মনটা খুব খারাপ হয়ে গিয়েছিল সেই দিন। কেমন যেন একটা একা লাগছিল ইতির। নিজেকে ইতি শক্ত করলো আর মনে মনে বলল, তুমি যেখানেই থাকো ভালো থেকো, খুব তাড়াতাড়ি তোমার সকল কষ্ট দূর হোক। এক রাতে ইতি স্বপ্নে একজন মহিলাকে দেখতে পেল। পরিষ্কার নয়, তবে শুনতে পেল সে বলছে, সবই তো শুনেছ আমরা কে, ভয় পেও না, তোমার আর ক্ষতি করব না। তবে তোমাকে একটা কথা বলি, যেহেতু আমরা এই জায়গায় অনেক যুগ ধরে ছিলাম, তাই আমরা সেইখানকার লোকেদের কিছু আশীর্বাদ দিই। কিন্তু সেইখানকার কিছু মানুষ যেদিন আমার স্বামীকে পিটিয়ে মারল, আমার মুখ দিয়ে কিছু অভিশাপ বেরিয়ে এসেছিল। তবে তুমি খুব ভালো, আমার এই অভিশাপ তোমার পরিবারের ওপর বর্তাবে না। তুমি এই জমি বিক্রি করো না কোনোদিন। একদিন এই জমির মাটির ওপর এক দেবীর পুজো হবে তোমার ছেলের হাত ধরে। যারা যারা তোমার বাড়ির পুজোতে ভক্তি রাখবে একমাত্র তাদেরই সাপ মুক্তি হবে। আমি আসবো দেখতে, তবে সাপ রূপে নয়, অন্য যে কোনো রূপে।
খেয়াল রেখো সেই দিন খালি হাতে কাউকে ফিরিও না, একটু ফল প্রসাদ হলেও তার হাতে তুলে দিও। বাকিটা আজ আর লিখছি না, যদি পরবর্তীটা শুনতে চায় সবাই তবেই লিখব। এই অতি আধুনিক যুগে বসে এমন ঘটনা শুনে অনেকেই হয়তো মনে মনে বলবে, এ কি কোনো সাপের সিনেমা থেকে নেওয়া ঘটনা? সাপ স্বপ্নে আসছে, কথা বলছে, শুনছে, আবার রক্ষাও করছে। সত্যি বাড়াবাড়ি, তাই না? কিন্তু এই ঘটনা একেবারে সত্যি। এই ঘটনা সত্যিই ঘটেছে। অনেকগুলো কারণে জায়গার নাম আর চরিত্রদের নাম আমি পাল্টে দিলাম। একমাত্র রথিনবাবু মারা গেছেন, তিনি আর নেই, বাকিরা সবাই আছেন। ইতির সেই ছোট কাকাবাবু আর তার পরিবারের কি হলো, সেই পাড়ার কি হলো, কিভাবে কোন দেবীর পুজো শুরু হলো ইতিদের জমির ওপর, সব জানাবো। তবে যদি সবাই জানতে চায়, আমি নন্দিনী দে আজকে সবার থেকে বিদায় নিচ্ছি। ঘটনাটা যেই দিন শোনাবে সেই দিনটার অপেক্ষায় রইলাম। প্রেত পক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম। তো এই ছিল ঘটনা। নন্দিনী দে আবার একটা অদ্ভুত ঘটনা আমাদেরকে উপহার দিল। নন্দিনীর ঘটনা তোমাদের মধ্যে অনেকেই শুনতে চেয়েছিলে, আজকে নন্দিনী আরেকটা অদ্ভুত ঘটনা পাঠালো, কিন্তু ঘটনাটা কিন্তু অসম্পূর্ণ। এর সেকেন্ড পার্ট খুব শিগগিরই আসবে। নন্দিনীকে রিকোয়েস্ট করব যে তুমি এর সেকেন্ড পার্ট আমাদের ঝটপট পাঠিয়ে দাও, এবং অবশ্যই তোমরা যারা শুনলে কমেন্ট করবে যে তোমাদের কিরকম লাগলো এবং তোমরা এই ঘটনার পরবর্তী অংশ কত তাড়াতাড়ি শুনতে চাও। কেন বলছি বলো তো? নন্দিনীর ওপর তাহলে একটা প্রেসার ক্রিয়েট করা হবে যে নন্দিনী আমাদের তাড়াতাড়ি ঘটনাটা যেন পাঠায়। এই ঘটনার পরবর্তীকালে কি ঘটলো সেটা জানার উত্তেজনা কিন্তু আমারও বেশ রয়েছে। নন্দিনী তুমি ঘটনা তাড়াতাড়ি পাঠিয়ে দাও, এটাই রিকোয়েস্ট করব তোমাকে। আর তোমাদেরকেও বলবো যে তোমরাও যদি ঘটনা এরকম ভাবেই পাঠাতে চাও তাহলে পাঠিয়ে দিতে পারো আমাদের ইমেল আইডিতে pretpokho@gmail.com। এটা আমাদের অফিসিয়াল ইমেল আইডি। পাঠিয়ে দিতে পারো আমাদের প্রেতপক্ষের ফেসবুক পেজ ইনবক্সে। আর সব থেকে সহজ উপায় হচ্ছে হোয়াটসঅ্যাপ করা। হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 9432129921। এখানে তোমরা ঘটনা টেক্সট করে পাঠিয়ে দিতে পারো। আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলেও জয়েন করে যেতে পারো। সমস্ত লিংক ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তবে প্রত্যেকবারের মতোই সকলকে একটা কথাই বলবো যে তোমরা যারা ঘটনা পাঠাবে একটু দেখে পাঠিও, যে সেই সব ঘটনা যেন অন্য কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে হয়ে যাওয়া ঘটনা যেন না পাঠিয়ে দাও, কেননা কপিড কন্টেন্ট পাঠালে কপিরাইট ক্লেম আসবে, আর কপিরাইট ক্লেম আসলে আমাকে সেই ভিডিও বা সেই এপিসোড ডিলিট করে দিতে হবে। চলে যাচ্ছি একটু শাউট আউটের দিকে। কমেন্ট করেছে ঈশান দাস, লিখেছে খুব সুন্দর দুটো এপিসোড, আর জ্যোৎস্না পাগলির গল্প তো কোনো কথা নেই, জাস্ট দারুণ। কমেন্ট করেছে সোমনাথ দাস, নন্দিতা পাল, বিকাশ ব্যানার্জি, সুদেশনা সিনহা রয় লিখেছে জ্যোৎস্না পাগলির ঘটনাটা ভীষণ ভালো লাগলো, দুর্দান্ত। দ্বিতীয় ঘটনাটাও ভালো ছিল। কমেন্ট করেছে সৌমিত্র সর্দার, পূজা রয়, কাকলি 2771, হালিমা বিন্দেনুর লিখেছে দাদা দুইটা ঘটনাই সুন্দর, শান্তা আর অদৃশ্য দুজনেরই ঘটনা আরো চাই। কমেন্ট করেছে তাপস দাস, অনন্যা বিশ্বাস, লোপাবিনী ভ্লগ, নন্দিনী দে, মোহাম্মদ নয়ন, টুনু দাস, চুমকি ঘোষ, অভিষিক্তা মিশ্র, মহাশ্বেতা দাস, নাজাফত আক্তার বর্ষা লিখেছে দাদা অদৃশ্যের ঘটনা আরো চাই, অনেক ভালো হয়েছে। প্রতনু ব্যানার্জি লিখেছে থ্যাংক ইউ ফর শেয়ারিং 209th এপিসোড, ওয়ান্ডারফুল ব্যানার, অ্যামেজিং ভয়েস। কমেন্ট করেছে দীপঙ্কর কুন্ডু, একলা পথের পথিক রে ভাই, লিখেছে যা হোক এই জ্যোৎস্না পাগলির ঘটনা প্রেতপক্ষ সিরিজের ইতিহাস রচনা করতে বাধ্য। কমেন্ট করেছে ভূমিকা ব্যানার্জি, সুতপা নাগ, রিঙ্কু চৌধুরী, জয়া বণিক, কোয়েল দাস, সোমা হালদার, গীতা গোস্বামী লিখেছে হ্যালো সোনা ভাই, জ্যোৎস্না পাগলির ঘটনা খুব ভালো, অপূর্ব ঘটনা, এখন শোনা যাক, তুমি ভালো থাকবে ভাই, সুস্থ থাকবে। ইসমাইল কমেডি লিখেছে দাদা তোমার ঘটনা দোকানদারি করতে করতে শুনছি। কমেন্ট করেছে অমৃতা ব্যানার্জি, বাবলু মাঝি লিখেছে রাজদা তোমার ঘটনাগুলো খুব ভালো লাগে শুনতে। জাভেদ আহমদ লিখেছে জ্যোৎস্না পাগলি জাস্ট ফাটাফাটি দাদা। কমেন্ট করেছে তিতিস ব্লগ, সুরজ ধানুকি লিখেছে দাদা তোমার ঘটনা শোনার জন্য অপেক্ষা করে থাকি, সত্যি তুমি সেরা। কমেন্ট করেছে মোহাম্মদ মঞ্জু, পারমিতা মন্ডল লিখেছে 4th জুনের অপেক্ষা, কিছু স্পেশাল হওয়া চাই, লাভ ইউ, পাশে আছি রাজদা। কমেন্ট করেছে @SJIT WU4OX, নাম পড়া যাচ্ছে না, এইভাবে লিখলে না নাম ঠিক পড়া যায় না। তবে তুমি লিখেছো দাদা এই জ্যোৎস্না পাগলির গল্পটার জন্য অনেক দিন ওয়েট করছিলাম,
চুমকি ঘোষ লিখেছে চলে এলাম দাদা আবার তোমার কণ্ঠে ঘটনা শুনতে। কমেন্ট করেছে রিয়া সর্দার। গীতা চক্রবর্তী লিখেছে জ্যোৎস্না পাগলির এপিসোড ইজ জাস্ট অসম অ্যান্ড আউটস্ট্যান্ডিং। Your mesmerizing voice added feather to it. My best wishes to you. Wishing speedy recovery to Shanta. কমেন্ট করেছে মায়া সরকার, এক্স জে মিলন, সঙ্গীতা মজুমদার। নাসরিন খাতুন লিখেছে দাদা আমার বাড়ি হাওড়া, ধারসা ছোট মল্লিক পাড়া। আপনি আমার কমেন্ট পড়েন, খুব ভালো লাগে। আমার কাছেও একটা ঘটনা আছে আমার মায়ের সাথে ঘটা। অবশ্যই অবশ্যই পাঠিয়ে দাও তোমার কাছে ঘটনা থাকলে। আমি তো সকলকেই বলি যে তোমাদের কাছে যদি ঘটনা থাকে অবশ্যই আমাকে পাঠিয়ে দাও। তোমাদের পাঠানো ঘটনার জন্যই তো প্রেতপক্ষ আজকে এত দূর আসতে পেরেছে। তো এই ছিল শাউট আউট পর্ব। এই সব কটা কমেন্টই এসছে জ্যোৎস্না পাগলির ঘটনা পার্ট 5 আর আশিক জিনের ঘটনা প্রেতপক্ষের 209 নম্বর এপিসোডকে উদ্দেশ্য করে। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। ফিরে আসবো পরের সপ্তাহে নতুন কোনো ঘটনা নিয়ে। ততক্ষণের জন্য তোমরা সকলে ভালো থেকো। লাভ ইউ অল। টাটা।